নমস্কার, নিউজ নাইর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। দুদিনের সফরে রবিবার সাইপ্রাস পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের বন্ধু তুরস্ককে টার্গেট করেই প্রধানমন্ত্রীর এই তুরস্ক সফর বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রবিবার 3 দেশের সফরে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরের প্রথম পর্যায়ে রবিবার সাইপ্রাসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মোদী। 23 বছরের মধ্যে এটি কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম সাইপ্রাস সফর। তুরস্কের প্রতি একটি বার্তা হিসেবে দেখা হচ্ছে প্রধানমন্ত্রী মোদীর এই সফরকে। আসলে 1974 সাল থেকে তুরস্কের বিরুদ্ধে সাইপ্রাসের 1/3 দখলের অভিযোগ রয়েছে। অপারেশন সিঁদুরের সময় প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন করেছিল তুরস্ক এবং পাকিস্তানকে সরবরাহ করেছিল আক্রমণাত্মক ড্রোন। অপারেশন সিঁদুরের সময় তুরস্ক যেভাবে প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন করেছিল এবং ভারতে আক্রমণের জন্য পাকিস্তানকে ড্রোন সরবরাহ করেছিল, তা ভারত ও তুরস্কের মধ্যে সম্পর্কের অবনতি ঘটিয়েছে বলে নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞরা। প্রধানমন্ত্রী মোদীর এই সাইপ্রাস সফর তুরস্কের জন্য একটি বার্তা হিসেবে দেখা হচ্ছে। তুরস্ক ও সাইপ্রাসের মধ্যে শত্রুতা রয়েছে এবং 1974 সাল থেকে দুই দেশের মধ্যে নেই কোনো কূটনৈতিক সম্পর্ক। 1570 সালে গ্রিক ভাষী সাইপ্রাসের অটোমান সাম্রাজ্যের নিয়ন্ত্রণে আসে, যার পরে তুর্কি ভাষী লোকেরাও সাইপ্রাসে বিপুল সংখ্যক বসতি স্থাপন করে। 1960 সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতার পর যখন সাইপ্রাস একটি স্বাধীন দেশ হয়ে ওঠে, তখন দেশটিতে গ্রিক ভাষী জনসংখ্যা ছিল মোট জনসংখ্যার প্রায় 3/4 এবং তুর্কি ভাষী জনসংখ্যাও ছিল প্রচুর। স্বাধীনতার পর বহু বছর ধরে এই সম্প্রদায়ের মধ্যে হয় সহিংসতা। 1974 সালের জুলাই মাসে গ্রিক সামরিক সরকার সাইপ্রাসকে গ্রিসের সাথে একীভূত করার চেষ্টা করে, যা পরে তুরস্ক ও সাইপ্রাস আক্রমণ করে এবং দখল করে রাজধানী নিকোসিয়ার উত্তরাঞ্চলীয় শহর কোইনেরিয়ার অনেক এলাকা। পরে বিষয়টি জাতিসংঘে যায়, কিন্তু সেখানেও আলোচনা ব্যর্থ হলে তুরস্ক আবার আগস্টে সাইপ্রাস আক্রমণ করে এবং সাইপ্রাসের দখল করে আরো অনেক এলাকা। এইভাবে সাইপ্রাসের 1/3 এখনো তুরস্কের দখলে। পরে একটি বাফার জোন তৈরি করে যুদ্ধবিরতি করতে সমর্থ হয় জাতিসংঘ। তুরস্কের দখলকৃত এলাকাকে উত্তর সাইপ্রাস বলা হয়। সাইপ্রাস সরকারও উত্তর সাইপ্রাসকে তাদের অংশ বলে মনে করে। এই নিয়ে দুই দেশের মধ্যে রয়েছে উত্তেজনা। তুরস্ক বেশ কয়েকবার উত্তর সাইপ্রাসকে ঘিরে মহড়া চালানোর চেষ্টা করেছে, কিন্তু এর বিরোধিতা করেছে সাইপ্রাস। এখন সাইপ্রাসের সাথে সম্পর্ক উন্নত করার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টা তুরস্কের জন্য দেখা হচ্ছে একটি শক্তিশালী বার্তা হিসাবে। তৃতীয় ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সাইপ্রাস সফর। এর আগে 1983 সালে ইন্দিরা গান্ধী এবং 2002 সালে অটল বিহারী বাজপেয়ী সফর করেছিলেন সাইপ্রাস। ভারত এবং সাইপ্রাসের মধ্যে সর্বদাই শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক রয়েছে, তবে এই ধরনের উচ্চ পর্যায়ের সফর খুব কমই ঘটেছে। 2018 সালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং 2022 সালে বিদেশমন্ত্রী জয়শঙ্কর গিয়েছিলেন সাইপ্রাস সফরে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সহসা উন্মোচিত হচ্ছে না আহমেদাবাদ বিমান দুর্ঘটনার রহস্য। এক্ষেত্রে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে কেন্দ্রীয় সরকার। আগামী 3 মাসের মধ্যে রিপোর্ট দেবে কমিটি। আহমেদাবাদের বিমান দুর্ঘটনা কি কারণে হলো, বিষয়টি এখনো রয়ে গেছে রহস্যাবৃতই। এদিকে আগামী 3 মাসের মধ্যে দুর্ঘটনা সংক্রান্ত রিপোর্ট দেওয়া হবে বলে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। তার মানে সহসা উন্মোচন হচ্ছে না আহমেদাবাদের বিমান দুর্ঘটনার মূল কারণ। এই দুর্ঘটনায় রবিবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 275। এদিকে দুর্ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোকে। তারা মূলত দেখবে কিভাবে এবং কেন হলো এই ভয়ঙ্কর দুর্ঘটনা, কিন্তু সেই তদন্ত যথেষ্ট মনে করছে না ভারত সরকার। এই দুর্ঘটনার পটভূমি এবং প্রেক্ষিতকে আরো সম্প্রসারিত করে জানতে চায় কেন্দ্রীয় অসামরিক পরিবহন মন্ত্রক। ঠিক কি কি সমস্যা অথবা অবহেলার কারণে এরকম ঘটনা
ঘটনা ঘটতে পারে তা জানতে চাইছে কেন্দ্রীয় সরকার। বিমান পরিবহনের সুরক্ষা ও পরিষেবাগত উন্নতির জন্য কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে সেই লক্ষ্যে গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের কমিটি। ফ্লাইট ইন্সপেকশন কাজ যেন 1 সপ্তাহ আগে থেকেই শুরু হয় তার জন্য এয়ার ইন্ডিয়াকে দেওয়া হয়েছে নির্দেশ। একই সঙ্গে ভারত ও বিদেশি এয়ারলাইন্স ও বিভিন্ন এয়ারপোর্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে শেষ মুহূর্তে যে এয়ারক্রাফট কোনো স্থান থেকে উড়ে এসে ল্যান্ডিং এর পরে পরবর্তী গন্তব্যের জন্য সেটিকে তড়িঘড়ি তৈরি করে ফেলা হয়, এই প্রবণতা বিপজ্জনক। কারণ এভাবে বাস চলাচলের মতো কোনো এয়ার ট্রাফিক ব্যবস্থা চলা উচিত নয়। যে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে তাদের দেওয়া হয়েছে এক ঝাঁক টার্মস অফ রেফারেন্স। বিমান দুর্ঘটনা তথা ক্র্যাশের মূল কারণ তাদের খুঁজে বের করার চেষ্টা করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে। এছাড়া কোনো মেকানিক্যাল ফেলিওর হয়েছে কিনা, বিমানে উড়ানের ঠিক আগে ও পরে আবহাওয়া কেমন ছিল, সেই আবহাওয়ার বদল কোনো কারণে এই দুর্ঘটনা ঘটিয়েছে কিনা, রেগুলেটরি নিয়ন্ত্রণ সঠিক ছিল কিনা, যে প্রক্রিয়াগুলি পালন করা হয় বিমান টেক অফের আগে সেগুলো যথাযথ পালন করা হয়েছে কিনা, এই বিষয়গুলো খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে উচ্চ পর্যায়ের এই কমিটিকে। ভারতের সমস্ত বিমানবন্দরে বিমান পরিচালন পদ্ধতি পর্যবেক্ষণ করে রিপোর্ট তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে। বিমান পরিবহনে কি কি পরিচালনগত পরিষেবাগত উন্নয়ন করা দরকার তাও কমিটির কাছ থেকে জানতে চেয়েছে কেন্দ্রীয় সরকার। নতুন যুগে আধুনিক যান্ত্রিক ও প্রযুক্তি ব্যবস্থার সময়কালে নীতির কোনো বদল প্রয়োজন কিনা তা খতিয়ে দেখতে বলা হয়েছে কমিটিকে। প্রশিক্ষণ, নিয়োগ, ওয়ার্কশপ এবং পরিদর্শন যথাযথ কিনা বা এই সমস্ত স্তরের প্রশিক্ষণ ও পরস্পরের সঙ্গে সমন্বয়ের ক্ষেত্রে কি কি গাইডলাইন দেওয়া দরকার সেটাও রিপোর্টের আকারে পেশ করবে এই কমিটি। এরকম ঘটনার সময় তাদের ভূমিকা কি হওয়া উচিত তা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলিকে জানাবে উচ্চ পর্যায়ের এই কমিটি। এই ভয়াবহ দুর্ঘটনায় বিমানের 242 আরোহীর মধ্যে একজন ছাড়া মৃত্যু হয় সকলেরই। তাছাড়া বিমানটি কলেজ চত্বরে ভেঙে পড়ার কারণে সেখানে মৃত্যু হয় উপস্থিত 29 জন ব্যক্তির। এদের মধ্যে রয়েছেন 5 জন ডাক্তারি পড়ুয়া ছাত্র ছাত্রী। এদিকে এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ের বহুপক্ষীয় প্যানেল গঠন করেছে কেন্দ্রীয় সরকার। এই প্যানেলের প্রধান করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে। ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে এই তদন্ত কমিটি। দুর্ঘটনার মূল কারণ বের করাই হবে তদন্ত প্যানেলের কাজ। এয়ার ইন্ডিয়ার বহরে বর্তমানে 26টি লিগেসি বোয়িং 787-8S এবং 60টি বোয়িং 787-9S বিমান রয়েছে। দুর্ঘটনাস্থলের হোস্টেল বিল্ডিং এর ছাদ থেকে ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার উদ্ধার করা হয়। এটি ব্ল্যাক বক্স নামে অধিক পরিচিত। এই ব্ল্যাক বক্সটি থাকে প্লেনের লেজের অংশের দিকে, কিন্তু ককপিটে থাকা ভয়েস রেকর্ডার নামক আরেকটি ব্ল্যাক বক্স এখনো সম্ভব হয়নি উদ্ধার করা। যন্ত্রটি ককপিটে রেডিও তরঙ্গ কিংবা অন্যান্য শব্দ রেকর্ড করতে পারে, যেমনি পাইলটদের মধ্যে কথোপকথন কিংবা ইঞ্জিনের আওয়াজ। ব্ল্যাক বক্সের তথ্য ডিকোডিং করার মাধ্যমে দুর্ঘটনার ঠিক আগ মুহূর্তে কি ঘটেছিল তার একটি সুস্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে রাজ্যে শুরু হলো ধরতি আভা জন ভাগিদারি অভিযান কর্মসূচি। প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় এই কর্মসূচি। জনজাতি সম্প্রদায়ের অর্থ সামাজিক ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে রবিবার থেকে 15 দিনের একটি জনজাতি কল্যাণ কর্মসূচি সূচনা করল রাজ্য সরকার। ধরতি আভা জন ভাগিদারি অভিযান শীর্ষক এই অভিযানের লক্ষ্য হলো রাজ্য জুড়ে জনজাতি গোষ্ঠীর কাছে সরাসরি প্রয়োজনীয় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া বলে জানিয়েছেন জনজাতি মন্ত্রী বিকাশ দেববর্মা। আমাদের জনজাতিরা যারা এখনো অনেকে, আপনারা সবাই জানেন যে যারা গ্রামগঞ্জে পাহাড়ের মধ্যে এখনো আমাদের অনেক পরিবার আছে ডকুমেন্টস নেই। এখন আমাদের সরকারের উদ্দেশ্য আমাদের সবারকে ডকুমেন্টস বানিয়ে দেওয়া। সরকারের সুবিধাগুলি পাইতে গেলে ডকুমেন্টস লাগে, তার জন্য আজকে এই যে 15 তারিখ থেকে 30 তারিখ অবধি আমাদের সরকারের উদ্দেশ্য যে সবার জন্য যে সুবিধাগুলি, যে আমাদের জনজাতি যে পরিবারগুলির যে সুবিধা,
এই সুবিধা প্রসার দেওয়ার জন্য আজকে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে, সারা ভারতবর্ষের মধ্যে এই যে 15 তারিখ থেকে 30 তারিখ অবধি একটা বড় ইম্পর্টেন্ট আমাদের জনজাতিদের জন্য। এই অভিযানের মাধ্যমে মোট 12টি দপ্তরে সরাসরি অর্থ বরাদ্দ করবে কেন্দ্রীয় সরকার। অর্থ ব্যয়ের ক্ষেত্রে এখানে থাকবে না কোনো মিডলম্যান বলে এদিন জানিয়েছেন সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। जैसा पीएम जमन ने लास्ट 2 साल से ज़्यादा काम कर रहा है ये स्कीम का माध्यम से त्रिपुरा का 11 डिपार्टमेंट को इंक्लूड करके, जैसा पीडब्ल्यूडी को, डीडब्ल्यूएस डिपार्टमेंट को और पावर डिपार्टमेंट और बहुत सारे डिपार्टमेंट को इंक्लूड करके हर डिपार्टमेंट का काम करने के लिए डायरेक्टली वो सेंट्रल गवर्नमेंट का माध्यम से डायरेक्टली स्टेट का हर डिपार्टमेंट में डायरेक्ट सेंक्शन देता है और उसके माध्यम से हर डिपार्टमेंट का काम अभी 2 साल से ज़्यादा हुआ। पीबीटीसी के लिए बहुत सारे स्कीम हम लोग मिला है और सेंक्शन भी हुआ और काम भी 80 to 85% ऑलरेडी कम्प्लीटेड है। तो ये स्कीम जो लागू किया, पहले जैसा पीबीटीसी डिपार्टमेंट हमारा त्रिपुरा में कम से कम 40 से 45 साल हो चुका है, लेकिन इसी तरह स्कीम कभी भी नहीं किया। डायरेक्टली फंड डिपार्टमेंट में आता था और डिपार्टमेंट स्कीम बना के और यंग कम्युनिटी के लिए, ट्राइबल कम्युनिटी के लिए वैसे करके काम करता था। लेकिन अभी ऐसा किया कि हर डिपार्टमेंट को डायरेक्ट इंक्लूड करके और डिपार्टमेंट का माध्यम से डायरेक्टली काम करने के लिए डिपार्टमेंट को इंक्लूड किया। तो ये कोई मिडलमैन और फंड को इधर उधर करने का कोई सोर्स नहीं है, डायरेक्ट स्कीम के माध्यम से वो काम करेगा। और মোট 15 দিন ব্যাপী অনুষ্ঠিতব্য এই অভিযানে 392টি গ্রামে আয়োজন করা হবে বিশেষ শিবির। আধার কার্ড, রেশন কার্ড, জাতির শংসাপত্র, স্থায়ী আবাসিক শংসাপত্র, প্রধানমন্ত্রীর আয়ুষ্মান কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড এবং প্রধানমন্ত্রীর কিষাণ ক্রেডিট কার্ডের সুবিধার মতো বিভিন্ন পরিষেবার সহজতর করা হবে এই শিবিরগুলির মধ্য দিয়ে। স্যাচুরেশন লেভেল আউটরিচ নিশ্চিত করার জন্য উপজাতি গ্রামবাসীদের সরকারি প্রকল্পগুলি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য অনুষ্ঠিত হবে গ্রাম সভাও। এই 15 দিনের অভিযানে 17টি কেন্দ্রীয় মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত হবে মোট 25টি কর্মসূচি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিতরণের বিষয়ে কেন্দ্রীয় নির্দেশিকা পালনের অগ্রগতি জানতে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দেবে সরকারের শরিক আইপিএফটি। রবিবার সাংবাদিক সম্মেলন করে কথা জানিয়েছে আইপিএফটি। এক্ষেত্রে আগামী 1-2 দিনের মধ্যে রাজ্যপালের কাছে এবং আগামী 19 বা 20 তারিখ মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়া হবে বলে জানিয়েছে আইপিএফটি। এদিকে আগামী 23শে আগস্ট ত্রিপুরা ল্যান্ড দাবি দিবস রাজ্যেই পালন করা হবে বলেও এদিনের সাংবাদিক সম্মেলনে জানিয়েছে আইপিএফটি। 1-2 দিনের মধ্যে আমরা আইপিএফটি, তার ব্যক্তিপ্রতিম সংগঠন আইডব্লিউএফটি, ইউড আইপিএফটি, আতিশা সব দলের সব সংগঠনের প্রতিনিধি নিয়ে 10 থেকে 15 জন প্রতিনিধি গভর্নরের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট আমরা মেমোরেন্ডাম সাবমিট করব। এই সিদ্ধান্ত আজকে নেওয়া হয়েছে। পাশাপাশি 19 তারিখ পর্যন্ত যেহেতু 30 দিনের যে সীমারেখা দেওয়া হয়েছিল হোম মিনিস্টারের, তো সেই 30 দিনের মাথায় অর্থাৎ 19 তারিখ অথবা 20 তারিখে আমরা আমাদের যে আইপিএফটি প্রতিনিধি দল মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা সরকারের নিকট আমরা দেখা করব। লেটেস্ট যে ত্রিপুরা রাজ্যের কী পজিশন আছে সেটা আমরা আলোচনা করব মুখ্যমন্ত্রীর সাথে। এই মুখ্যমন্ত্রীর সাথে আলোচনার পর ত্রিপুরা রাজ্যের যে কী পরিস্থিতি, কী রকম পদক্ষেপ নেওয়া হয়েছে তা সব কিছু যাচাই করার পরে পরবর্তী যে পদক্ষেপ আমরা তা আমাদের আইপিএফটি পার্টির কোর কমিটি সিদ্ধান্ত নেবে যা যা করণীয়। শিক্ষানবিশদের দ্বারা চলছে রাজ্যের প্রধান হাসপাতালগুলি। চিকিৎসক এবং চিকিৎসা কর্মী নিয়োগের অভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা পরিষেবা, অভিযোগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
জিবি এবং আইজিএম হাসপাতাল সহ রাজ্যের প্রধান প্রধান হাসপাতালগুলি পরিচালনা করা হচ্ছে শিক্ষানবিশ চিকিৎসকদের দ্বারা। এর ফলে ব্যাহত হচ্ছে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা। রবিবার সিআইটিউর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই অভিযোগ করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। জিবি হাসপাতালের অভিজ্ঞতা, তারা অধিকাংশ সরাসরিভাবে রোগীদের দেখভাল করেন এটা ঘটনা না, বরং যারা এখন এমবিবিএস কমপ্লিট করে পরের ইয়ের জন্যে মানে শিক্ষা লাভের জন্যে যখন এখানে সিনিয়রদের আন্ডারে কাজ করছে তাদের দিয়ে অধিকাংশ ক্ষেত্রে হাসপাতালগুলো চালানো হচ্ছে। এবং দেখা যাচ্ছে এরা 12 থেকে 13 ঘন্টা পর্যন্ত কাজ করছে। এরা ঠিকমতো ছুটি পায় না, এরা বিশ্রাম নিতে পারে না, এরা খাওয়া দাওয়া সংগ্রহ করতে পারে না, এদের সমস্যা কেউ শুনতে চায় না। একটা অস্বাভাবিক অবস্থাতে তারা কাজ করছে। একে জুনিয়র অভিজ্ঞতা সীমাবদ্ধ, আরেকদিকে দীর্ঘ সময় সবটা মিলিয়ে স্বাস্থ্য পরিষেবার কাজটা দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। এটা শুধু জিবি না, জিবি আইজিএম সহ সারা ত্রিপুরা এই যে জেলা হাসপাতাল, মহকুমা হাসপাতাল অধিকাংশ ক্ষেত্রে সমস্যাটা তৈরি হচ্ছে। এখন কিসের রাজ্যে পর্যাপ্ত সংখ্যক বেকার চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মী থাকা সত্ত্বেও এই ক্ষেত্রে হচ্ছে না নিয়োগ। অবিলম্বে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মী নিয়োগের দাবি জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। আমাদের ত্রিপুরা মেডিকেল কলেজ থেকে নার্স পাস করে বসে আছে, স্বাস্থ্যকর্মী পাস করে বসে আছে, সবই ত্রিপুরায়। তাদের কেন নিয়োগ করা হচ্ছে? তাদের অবিলম্বে নিয়োগ করা দরকার। হাসপাতালগুলো ডাক্তারের সংখ্যা বাড়ানো দরকার, নার্সের সংখ্যা বাড়ানো দরকার, স্বাস্থ্যকর্মীর সংখ্যা বাড়ানো দরকার। এবং হাসপাতাল থেকে সরকারিভাবে সব ওষুধ দেওয়া যাবে না, আমরাও দিতে পারি, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ওষুধ তো দেওয়ার ব্যবস্থা করা দরকার। এগুলো যদি করা না যায় তাহলে সরকারের অস্তিত্বের ভিত্তিটা কী? এটা তো সরকারের দায়িত্ব। একদিক থেকে আমরা দেখছি স্বাস্থ্য পরিষেবা যেমন বিঘ্নিত হচ্ছে, শিক্ষাও আক্রান্ত এবং বিঘ্নিত হচ্ছে। এবং স্কুলে মাস্টার নাই এবং ঠিকমতো ক্লাস টাস হয় না। রাজ্য সরকারের দেওয়া সর্বশেষ তথ্য অনুসারে 2025-26 অর্থ বছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে বিভিন্ন চিকিৎসক ও নার্স নিয়োগের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং বর্তমানে টিপিএসসি এর আওতাধীন রয়েছে এই প্রক্রিয়া। রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুসারে মেডিকেল অফিসার আয়ুর্বেদ TAAS এর 4র্থ শ্রেণীর 13টি পদ পূরণের জন্য ইতিমধ্যে নেওয়া হয়েছে উদ্যোগ। পাশাপাশি TDS এর মেডিকেল অফিসার ডেন্টাল গ্রেড 4 এর 6টি শূন্য পদ পূরণের প্রক্রিয়াও চালু রয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার। স্বাস্থ্য দপ্তরে নার্সিং অফিসারের 332টি শূন্য পদ পূরণের প্রশাসনিক কার্যক্রম চলছে। এছাড়া নার্সিং অফিসারের আরও 100টি নতুন শূন্যপদ সৃষ্টি ও পূরণের জন্য উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। 2025-26 অর্থ বছরের মধ্যে এই সমস্ত পদে নিয়োগ সম্পন্ন হবে বলে সর্বশেষ তথ্যে জানিয়েছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বেকারত্ব, কর্মসংস্থান, নারী নির্যাতন, খুন ইত্যাদি ইস্যুতে বাড়ি বাড়ি প্রচারপত্র বিলের সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। এআইসিসির নির্দেশে এই সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। বিষয়টি নিয়ে রবিবার দলের জেলা সভাপতি, ব্লক সভাপতি, শাখা সংগঠনের প্রধানদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে। আমেরিকার রাষ্ট্রপতির নির্দেশে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করে ভারত। এই বিষয়টি প্রচার পুস্তিকায় থাকবে বলে এদিন জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তাদের রাষ্ট্রপ্রধানের তাদের ধমককে ওনাকে এই সিজফায়ারের সম্মতি দিতে হয়েছে বা বাধ্য হয়েছে, এই বিষয়বস্তুগুলি আমরা জনসম্মুখে তুলে ধরব। এই প্রচার পুস্তিকাতেও আমরা সেগুলি বিস্তারিতভাবে বলেছি। এবং রাজ্যের বর্তমান বেকারত্ব, মূল্যবৃদ্ধি, আইন শৃঙ্খলার সার্বিক অবনতি, নারীর অবমূল্যায়ন, অমর্যাদা, তাদের ক্ষমতায়নের ক্ষেত্রে প্রতিশ্রুতি ভঙ্গকারী এই সরকার, এই বিষয়বস্তুগুলিকে সামনে রেখে আমাদের বাড়ি বাড়ি প্রচার শুরু হবে। আমরা জনগণের সমর্থন এবং
জনগণের সহযোগিতা কামনা করে এই কর্মসূচি শুরু। সময় ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জেরি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর আবারও স্বাগত। টেট পরীক্ষার্থীদের আদালতের রাস্তা দেখিয়েছে টিআরবিটি, কিন্তু এই ক্ষেত্রে তাদের আর্থিক সঙ্গতি নেই বলে সাংবাদিক সংগঠন করে জানান টেট পরীক্ষার্থীরা। টিআরবিটি যেন তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তারও আবেদন জানিয়েছে টেট পরীক্ষার্থীরা। টেটের প্রশ্নপত্র নিয়ে আবারও অভিযোগ তুললেন টেট পরীক্ষার্থীরা। রবিবার আগরতলার প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে 2024 সালের টেট পরীক্ষায় যে সমস্ত প্রশ্নের উত্তর সঠিক ছিল 2025 সালে সেই সমস্ত প্রশ্নের উত্তর কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা। কিন্তু এই বিষয়টি নিয়ে আদালতে যাবার মতো আর্থিক সঙ্গতি নেই বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট টেট পরীক্ষার্থীরা। আমাদের কোর্টে যাওয়ার ক্ষমতা নেই স্যার, আমরা অনেক সাধারণ ফ্যামিলি থেকে এসেছি, আমাদের একটা চাকরির উপরে আমাদের ফ্যামিলি আমাদের দিকে তাকিয়ে আছে স্যার। স্যার আমাদের যদি যাওয়ার ক্ষমতা থাকতো আমরা যেতাম, কিন্তু সেটা বলছি না স্যার। আমরা আপনাদেরকে কখনো ডিসরেসপেক্ট করতে চাইনি। যতদিন আমরা টিআরবিটিতে গিয়েছি কোনোদিন আপনাদের সম্বন্ধে কোনো খারাপ কথা বলিনি, কিন্তু স্যার প্লিজ আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা দেখলে কে দেখবে স্যার? প্লিজ দেখুন স্যার, প্লিজ একটু যাচাই করে দেখুন। আপনাদের হাতেই সব কিছু, আপনারা দেখবেন না তো কে দেখবে স্যার? একটু দেখুন। ভুল এবং সিলেবাস বহির্ভূত প্রশ্নগুলি খতিয়ে দেখে পরীক্ষার্থীদের প্রাপ্য নম্বর দেওয়ার বিষয়টি যেন পুনর্বিবেচনা করা হয় তা নিয়ে টিআরবিটির দৃষ্টি আকর্ষণ করেছেন সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা। আপনারা যাই ভুল ত্রুটি হয়েছে এগুলো যদি আজকে আমরা পেয়ে যেতাম, আমাদের মুখে একটা হাসি থাকতো। আমরা যে দীর্ঘদিন যাবত যে পরিশ্রমগুলো করেছি এগুলো তো স্যার আমাদের ন্যায্য। যদি আমরা ফেল করা ছাত্রীরা, যদি আমাদের কোনো ভুল ত্রুটি থাকতো, আমরা এতগুলো প্রুফ কিভাবে দিচ্ছি? এতগুলো প্রুফ বই সহ, এখানে বই আছে, বইয়ের ফ্রন্ট পেজ আছে, বইয়ের মুদ্রণ পেজ আছে, বইয়ের যে কোন পৃষ্ঠাটা ওটাও মেনশন করে দিয়েছি। এটার মধ্যে আমরা মার্ক করে দিয়েছি যে প্রশ্নটার উত্তরটা এটা। তাহলে যদি টেকনিক্যালি কোনো ভুল হয়ে থাকে, আমি বলছি না টিআরবিটির কোনো দোষ, বলছি না চেয়ারম্যান স্যারেরও কোনো দোষ, উনি অনেকটা ব্যস্ত মানুষ, অনেক কিছু ওনাকে দেখতে হয়। আমি বলছি যে আমাদের যে ভুল ত্রুটি যাগুলো হয়েছে কোশ্চেনগুলো একটু ভালো করে অ্যানালাইসিস করে আমাদের যে ন্যায্য প্রাপ্য নাম্বারটুকু আছে সেগুলো আমাদেরকে দিয়ে দিই। আমরা ওনার কথার উপর কোনো পক্ষপাতিত্ব করতে চাই না। উনি কি বলেছেন, কোন কথাটা কি বলেছেন সেটা নিয়ে আমি কোনো কিছু বলতে চাই না। শুধু আমাদের যে প্রাপ্য নাম্বারগুলো আছে সেগুলো আমাদের দিয়ে দিই। টেট পেপার 1 এবং টেট পেপার 2 পরীক্ষার পরে প্রকাশিত চূড়ান্ত উত্তরপত্রে কোনো পরিবর্তন করা হবে না শুক্রবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছিল টিআরবিটি। পরীক্ষার্থীরা যখন উৎস এবং রেফারেন্স সহ তাদের চ্যালেঞ্জ জমা দেয় তখন বিষয় বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা হয়। পরীক্ষা পরিচালনাকারী কর্তৃপক্ষ হিসেবে টিআরবিটির এখানে কোনো ভূমিকা নেই। যদি বিষয় বিশেষজ্ঞরা শিক্ষার্থীদের দেওয়া যুক্তিতে সন্তুষ্ট হন তাহলে তারা নতুন উত্তর গ্রহণ করেন, এবং যদি তারা সন্তুষ্ট না হন তাহলে চূড়ান্ত উত্তরপত্রে কোনো পরিবর্তন হয় না বলে জানিয়েছিল টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা। শিক্ষার্থীদের কিছু যুক্তি গৃহীত হয়েছে যার কারণে কিছু পরিবর্তন করা হয়েছে, কিন্তু টিআরবিটির চূড়ান্ত উত্তরপত্র সংশোধন করার কোনো অধিকার নেই বলেও জানিয়েছিল টিআরবিটি। তারপরেও কোনো পরীক্ষার্থীর কোনো ধরনের অভিযোগ থাকলে আদালতে দ্বারস্থ হতে পারে বলে স্পষ্ট ভাষায় জানিয়েছিল টিআরবিটি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
সঠিক চিকিৎসা পরিষেবা না পাওয়ার অভিযোগে উত্তর জেলার ধর্মনগর হাসপাতালে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। মৃতার নাম শুক্লা দাস বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় চিকিৎসকের চরম গাফিলতির অভিযোগ তুলেছেন মৃতার পরিবার। পেটে ব্যথা নিয়ে কাতরালেও সময়মতো চিকিৎসক না আসায় মাঝবয়সী এই মহিলার মৃত্যু হয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্ট পরিবারের। তবে পরিবারের পক্ষ থেকে মৃতদেহের ময়না তদন্তে প্রথমে নারাজ থাকলেও পরে সিদ্ধান্ত নেওয়া হয় ময়না তদন্তের। রোগীকে হাসপাতালে আনা হলে পেটে ব্যথার জন্য সিটি স্ক্যান করানো হয়। তার সিটি স্ক্যান এবং ইনজেকশন ও স্যালাইন দেওয়ার পর থেকে পেট ফুলতে শুরু করে রোগীর, কিন্তু কর্তব্যরত বিশেষজ্ঞ চিকিৎসকরা ছুটে না আসায় কিছুক্ষণ পরে রোগীর মৃত্যু হয় বলে অভিযোগ করেন সংশ্লিষ্ট পরিবার। এই বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে পুলিশে। 31 নম্বর ব্লাড লেবে আমি স্যার নিয়া ব্লাড দিছি, তারা তো তালা মেরে গেছে গিয়া। তারা যদি পারতো না তো আমার হইতে আসলো, আমি বাইরে হেন করাইলাম না। স্যারে আমার তুমি যদি হসপিটালের বিরুদ্ধে কথা হো তাইলে তো হসপিটালের মানুষ তোমার কেউ সাহায্য করতো না। তুমি কথা কম কো, শুনো কথা আমার বেশি হইয়া তো আমার হইয়া স্যারে বুঝাইয়া দিলেই লো। কোন স্যার? বৈশাখর স্যারে হইয়া তাই না। তারপরে আমার হচ্ছে 1 ঘন্টা পড়াইতাম, গনিয়া 1 ঘন্টা দিকে আমি আইসি। আবার পরে স্যারে বিয়া চেক করছে, করার পরে ওই স্যারে ফোন করছে, সুপ্রেন্দু স্যারে ফোন করছে। তাই না আমার আইতো নাই তাই না। তারপরে স্যারে অনেক রিকোয়েস্ট করছে, করার পরে বলছে যে ঠিক আছে আইমু 40 মিনিট লাগবো। 40 মিনিট পরে এখন আপনারা বিচার করেন এখন কতক্ষণ টাইম হয়েছে। টাইম 40 মিনিট হয়েছে না নি এখন। আমরা এটাই সাওয়ার আছে যে আমরা মা যেরকম চিকিৎসার অভাবে মরছে এরকম আর মানুষ মতো। নাবালক শিশু সারা রাত উদয়পুর রাধাকিশোরপুর থানায় দায়িত্ব পালন করতে ব্যর্থ সিডব্লিউসি দপ্তর। 1098 নম্বরে ফোন করেও মেলেনি সহায়তা। অভিযোগ এরকমটাই। উদয়পুর মহকুমায় গঙ্গাছড়া এলাকার 16 বছরের এক নাবালক শিশু চুরির ঘটনার সঙ্গে যুক্ত হয়ে পড়ায় তাকে থানায় নিয়ে আসে রাধাকিশোরপুর থানার পুলিশ। ইতিমধ্যে এই খবর পেয়ে পিএলবি এর এক সদস্য থানায় ছুটে আসে এবং সিডব্লিউসির কাছে ঘটনা জানায় তিনি। তারপরও নাবালক শিশুকে তাদের হেফাজতে নিয়ে যাবার জন্য কোনো উদ্যোগ না নেবার ফলে সারা রাত শিশুটি থানায় থাকতে হয় বলে জানিয়েছেন পিএলবি গৌতম দে। সিডব্লিউসির সদস্যদের এই ধরনের কর্তব্যে গাফিলতির জন্য তীব্র ক্ষোভও প্রকাশ করেন তিনি। এখন পর্যন্ত সঙ্গে সঙ্গে আধা ঘন্টা পরে আমি ফোন করলাম 1098-এ যে এটারে কি করা যায়। তখন তারা ইনফরমেশান দিল যে আপনারা ঠিক আছে আমি আপনারা আধা ঘন্টা পরে কইতাছি। এরপর আধা ঘন্টা পরে কইলো যে তারা সিডব্লিউডিসির সঙ্গে আপনি কথা কন, আপনার ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসের পিএলবি যেহেতু আপনার কথা কইলেই সারবো, আর কোনো কেউ লাগতো না। কথা বললাম, কথা বলার পরে এখন পর্যন্ত তাদের কোনো হেলদোল নাই। কিন্তু অনেকে ফোন করলো যে কী হয়েছে এতটুকুই। কিন্তু এখন সন্ধ্যা 7টা বাজে, এখন পর্যন্ত কোনো মানে ডিপার্টমেন্টের বা 1098-এর তার থেকে বা বাচ্চারা যে আজকে এখানে পড়ে রয়েছে তার কোনো হেলদোল নাই, কোনো খবরই তারা লইতেছে না। কিন্তু আমি ইনফরমেশান দিয়ে দিছি, তারা উদয়পুর সিডব্লিউডিসিরে আমি খবর দিয়ে দিছি। এখন তাহলে এইভাবে চললে কি হইব? একটা বাচ্চা আজকে পড়ে রয়েছে, এইভাবে কি একটা অবস্থায় পড়ে রয়েছে। সে আগে দেশ ও জাতির নাম উজ্জ্বল করার অদম্য ইচ্ছা শক্তি থাকলে তা করা সম্ভব। এই ক্ষেত্রে প্রতিবন্ধকতাকে জয় করে এগিয়ে যেতে হবে, এরকমটাই জানালেন মাউন্ট এভারেস্ট জয়ী ত্রিপুরার গর্ব অরিত্র রায়। রবিবার অরিত্র রায়কে সংবর্ধনা জ্ঞাপন করা হয় প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে। অর্থনৈতিক প্রতিবন্ধকতার পাশাপাশি অন্যান্য প্রতিবন্ধকতাকে কাটিয়েই মাউন্ট এভারেস্ট জয় করার স্বপ্ন দেখেছিলেন বলে জানিয়েছেন অরিত্র রায়। ফিজিক্যালি খুবই টাফ ছিল, আমার প্র্যাকটিস ট্রেনিং ছিল লাস্ট 4-5 ইয়ার্স প্র্যাকটিস করে করতেছিলাম, করে আসছি। তার জন্যই কখনো সেই বিলিফ সেই জিনিসটা চিন্তাটা মাথার মধ্যে আসতে দিইনি যে পারবো। বি ফাইন্যান্সিয়ালি বার্ডেনিং, বি ফিজিক্যালি, বি মেন্টালি, সবসময় একটা বিলিফ ছিল যে একবার আমি এটা করে উঠতে পারবো। এই বিলিফ নিয়ে যখন এগিয়ে গেছি, এই বছর একটা পজিটিভ চিন্তা মাথায় ছিল আমি যে আমি পেরে উঠতে পারবো। আই ক্যান হ্যাভ ব্রেক থ্রু ইন ইট। তো লাস্ট পর্যন্ত এটাই করতে পেরেছি। আমি খুবই
মানে খুশি যে ত্রিপুরা থেকে ফার্স্ট টাইম আর ইন্ডিয়া থেকে ফার্স্ট টাইম আমি একটা ট্রায়াথলন এক্সপিডিশন করতে পেরেছি। সবসময় বলতো যে সবসময় মাথার মধ্যে যাতে এটা থাকে যে নিজের ফ্যামিলির নাম, নিজের রাজ্যের নাম, দেশের নাম কি করে, সোসাইটির নাম কি করে যাতে উপরে সবসময় সবার সামনে রাখা যায়। তো সেই আমি কন্টিনিউ করতে পারছি, এটাই আমার জন্য খুব বড় বিষয়। এটাই আমি চাই আমি ভবিষ্যতে যাতে করতে পারি। ধলাইয়ে কুকুর পাচারকারী গাড়ি আটক, পুলিশের বিরুদ্ধে রফা দফার চেষ্টার অভিযোগ। ধলাই জেলার ছৈলেংটা ঘাগড়াছড়া এলাকা থেকে একটি কুকুর পাচারকারী গাড়ি আটক করেছে পুলিশ। এই ঘটনায় গাড়ির চালক সহ ৩ জনকে আটক করা হয়েছে। তবে পুলিশের বিরুদ্ধে এই মামলাকে রফা দফা করার চেষ্টার গুরুতর অভিযোগ তুলেছেন ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় মানুষ। পুলিশ প্রথম দিকে এই বিষয়টি ধামাচাপা দেওয়ার বা রফা দফা করার চেষ্টা করছিল, কিন্তু চাপের মুখে পরবর্তী সময়ে অভিযুক্তদের আটক করে এবং গাড়িটি বাজেয়াপ্ত করে পুলিশ বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ডেলি রাত্রে গাড়ি লিয়ে যা, ডেলি রাত্রে আপনারা জানেন না কাহিনী, আমি তো দেখি কয়দিন ধরে ব্যবসা খাই যা তোমরা কি আমপাশার থেকে আইছো? কি নাম কইছো? আগামী ৩ জুলাই থেকে শুরু হচ্ছে রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলা। রবিবার থেকে শুরু হলো ঐতিহ্যবাহী খার্চি পূজার লটারির মাধ্যমে কুপন দেওয়ার প্রক্রিয়া। 15 জুন থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া চলবে 24 জুন পর্যন্ত। সরকারি ছুটির দিন ব্যতীত সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে কুপন বিতরণ, জানিয়েছেন মেলা কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী। প্রায় 1000 টিএসআর জওয়ান, 150 স্কাউট ও গাইড, সিসি ক্যামেরা ও নাকা পয়েন্ট থাকবে মেলাতে, জানিয়েছেন চেয়ারম্যান রতন চক্রবর্তী। পূর্ব ঘোষণা মতো আমরা যেটা সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেছিলাম যে 15 তারিখ থেকে টিকিট বিক্রি শুরু হবে, তো আজকে সেটার শুভ সূচনা হয়েছে এবং সবাইকে আহ্বান করবো যে আপনারা টিকিট নিয়ে আগামী দিন যখন স্টল বন্টন হবে লটারির মাধ্যমে সেটা পেয়ে আপনারা এসে সুন্দরভাবে শান্তি শৃঙ্খলা রেখে মেনে ব্যবসা করবেন। মেলা এবং প্রদর্শনী, পুজো সবটাকেই সার্থক করে তুলবেন এবং সবাই মেলার মধ্যে শান্তি শৃঙ্খলা রক্ষা করে চলবেন এবং তাদের সমস্ত মূল্যবান দ্রব্যাদি বাচ্চাদের সামনে রেখে আমাদের এখানে পর্যাপ্ত সিকিউরিটির ব্যবস্থা থাকবে, স্কাউটস এন্ড গাইডস থাকবে, আমাদের যারা মানে ডিজাস্টার ম্যানেজমেন্টের লোক, টিএসআর সব থাকবে আমাদের মেলা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।